হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আর্থিক বিবরণীর 1 নম্বর পর্বে। তোমরা প্রত্যেকেই জানো যে হিসাব বিজ্ঞানের সবচেয়ে কঠিন এবং ঝামেলাপূর্ণ টপিক হচ্ছে আর্থিক বিবরণী, যেটা আমরা ভয়ে অনেকে টাচই করি না। সো আমরা এমনভাবে পর্ব আকারে তোমাদের আর্থিক বিবরণী কনসেপ্টটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে তুমি আর্থিক অবস্থার বিবরণীতে একদম কনফিডেন্টলি আনসার করার একটা সাহস এবং মন মানসিকতা তোমার চলে আসবে। চলো শুরু করা যাক। আজকের 1 নম্বর পর্বে আমরা আর্থিক বিবরণীর উপাদানগুলো জানবো। ফার্স্ট অফ অল, যেহেতু আমরা আর্থিক বিবরণী শুরু করব, তো প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি আর্থিক বিবরণীটা কি। তো দেখো, একটি নির্দিষ্ট হিসাবকাল অথবা একটি নির্দিষ্ট পিরিয়ড শেষে যেমন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য আমরা যে বিবরণী তৈরি করে থাকি সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। এখন দেখো ভাইয়া, এটা কি করে? আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা এই দুইটাই কি করে? প্রদর্শন করে। এখন আর্থিক ফলাফল আরেকটা হচ্ছে কি আর্থিক অবস্থা, এটা আমরা একটা বছরের শেষে কি করতে পারি? জানতে পারি। কিসের মাধ্যমে? আর্থিক অবস্থা জানতে পারি এই আর্থিক বিবরণীর মাধ্যমে। তার মানে এই আর্থিক ফলাফল আমরা জানি আয় বিবরণীর মাধ্যমে, এবং আর্থিক অবস্থা জানতে পারি আর্থিক অবস্থার বিবরণী অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা উদ্ধৃত পত্রের মাধ্যমে। তো ওভারঅল বলতে পারি যে একটা হিসাবকাল শেষে আর্থিক ফলাফল অথবা আর্থিক অবস্থা জানার জন্য আমরা যে বিবরণী তৈরি করে থাকি সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। এখন দেখো, অনেকে এই ডিফারেন্সটা জানে না যে অ্যাকচুয়ালি আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দুইটার মধ্যে পার্থক্য কোথায়, অথবা অনেকে এই দুইটাকে একটা জিনিসই মনে করে থাকে। তো দেখো, ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এই আর্থিক বিবরণীর জাস্ট একটা অংশ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত পত্র। এখন আমরা যেটা ক্লিয়ার করতে যাচ্ছি, এই আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণীর উপাদান, আর্থিক বিবরণীর উপাদান বা আর্থিক বিবরণীর অংশ। ঠিক আছে, আর্থিক বিবরণীর অংশ হলো 5টি, অংশ বা উপাদান হলো 5টি। এটা আমরা অনেকেই ভুল করি এবং এই কোশ্চেনটা এইচএসসি তে তোমাদের দেখবা সরাসরি আসবে যে আর্থিক বিবরণীর উপাদান কয়টি। অনেকে 4টি দেখাবে, অনেকে 5টি দেখাবে। সো এই বিষয়টা আজকে ক্লিয়ার করবে, একদম স্পষ্ট একটা ধারণা দেওয়ার ট্রাই করবো তোমাদেরকে। তো দেখো, আর্থিক বিবরণীর অংশ অথবা আর্থিক বিবরণীর উপাদান হলো 5টি। কয়টি? 5টি। যেমন আর্থিক বিবরণীর উপাদান 5টি। এখন দেখবো আমরা ডিটেইলস। 1 নাম্বার উদ্ধৃত পত্র। বিকল্পটা একটু মনে রাখবা, উদ্ধৃত পত্রের আরেকটা নাম হচ্ছে ব্যালেন্স শিট অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বলতে পারি আর্থিক অবস্থার বিবরণী, এটার আরেকটা নাম হচ্ছে যেমন বৈশ্বিক বিবরণী বা হচ্ছে স্থিতিপত্র। তার মানে বিকল্প নামগুলো মনে রাখবা। এই অংশটা মনে করো তোমার উদ্ধৃত পত্র নামে আসতে পারে, ক নম্বরে আসতে পারে বৈশ্বিক বিবরণী তৈরি করো, আসতে পারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করো, আসতে পারে স্থিতিপত্র তৈরি করো, একই জিনিস কিন্তু। তার মানে বিকল্প নামগুলো একটু মনে রাখবা। 2 নাম্বার আয় বিবরণী, যেটাকে আমরা বলতে পারি বিশদ আয় বিবরণী নামে, এটার আরেকটা নাম আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। ক্লিয়ার? এটা হচ্ছে দুইটা উপাদান আমরা পেয়ে গেলাম আর্থিক বিবরণী। তারপরে দেখো মালিকানা সত্ত্ব বিবরণী বা স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি। ঠিক আছে, অর্থাৎ বছর শেষে মালিকের সত্ত্ব কতটুকু। তারপরে দেখো নগদ প্রবাহ বিবরণী, এবং সর্বশেষ আছে আর্থিক বিবরণীতে ব্যবহৃত টিকাসমূহ, অর্থাৎ প্রয়োজনীয় বলতে পারি নোট বা টিকা, অথবা ফুটনোটও বলতে পারি বা টিকাও বলতে পারি। তার মানে তোমার আর্থিক বিবরণীর অংশ আমরা পেলাম কয়টা? 5টা। কয়টা পেলাম? 5টা। আর্থিক বিবরণীর অংশ পেলাম আমরা 5টা। ঠিক আছে, উদ্ধৃত পত্র আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক বিবরণীতে প্রয়োজনীয় নোট বা টিকা। এটা কেন দেওয়া হয় ভাইয়া নোট বা টিকাটা? এটা হচ্ছে তোমার যদি কোনো লেনদেন স্পষ্টভাবে মনে হচ্ছে যে এখানে ঝামেলা আছে, তো এই নোট দিয়ে ক্লিয়ার করে দিতে হবে যে এটা আমি এত মাসে ধরছি, এই জন্য। ঠিক আছে, তার মানে আমরা যদি পরীক্ষায় আসে এভাবে আর্থিক বিবরণীর অংশ কয়টি অথবা আর্থিক বিবরণীর উপাদান কয়টি, তাহলে হবে কয়টি? 5টি। তাহলে কয়টি হবে? 5টি। এবার আসো, যদি আসে আর্থিক বিবরণী কয়টি, যদি এটা আসে যে আর্থিক বিবরণী কয়টি, আমরা একটু মুছে দিব। যদি আসে এখানে লিখে দিলাম, এখানে লিখলাম যেমন আর্থিক বিবরণী কয়টি, এটা যদি আসে যে আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। যদি আসে আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। কেন ভাইয়া? দেখো এই যে উদ্ধৃত পত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী, এটা একটা বিবরণী বা স্টেটমেন্ট, আয় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। লাস্ট যেটা আছে এটা কিন্তু বিবরণী না,
এটা হচ্ছে একটা নোট বা টিকা, এটা আর্থিক বিবরণীর একটা অংশ, বাট এটা কোনো বিবরণী না বা স্টেটমেন্ট না। তার মানে যদি বলে আর্থিক বিবরণী কয়টি, তাহলে দিবা কয়টা? চারটা। কি কি বলতো? আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এই চারটা হচ্ছে তোমাদের স্টেটমেন্ট অথবা বিবরণী। আর যদি আসে আর্থিক বিবরণীর অংশ কয়টি অথবা আর্থিক বিবরণীর উপাদান কয়টি, তাহলে হবে 5টি। ডিফারেন্সটা বুঝতে পারছো? এখন দেখো আরেকটা জিনিস শিখাবো, এখান থেকে আমরা ডিটেইলস শিখবো। আমরা যেই জিনিসটাই শিখবো এটা ডিটেইলস শিখে ফেলবো। এখানে দেখো এই উদ্বৃত্ত পত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী এটা তৈরি করা হয় ভাইয়া একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। একটু মনে রাখবা, এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময় বিন্দু। এখন সময় বিন্দু দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এই সময় বিন্দু দ্বারা বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট তারিখ অথবা দিনের জন্য, একটা নির্দিষ্ট তারিখ অথবা দিনের জন্য, একটা নির্দিষ্ট তারিখ অথবা দিনের জন্য তৈরি করা হয়। ক্লিয়ার? একটা নির্দিষ্ট তারিখ অথবা দিনের জন্য তৈরি করা হয় এই উদ্বৃত্ত পত্র। যদি আসে এটা তৈরি করা হয় কোন নীতি অনুসারে, তাহলে হবে চলমান প্রতিষ্ঠানের ধারণা। চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। ক্লিয়ার? চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। ওকে, এখন দেখো আমরা পরের যে তিনটা দেখাবো, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা তৈরি করা হয় হিসাবকাল ধারণা অনুসারে। হিসাবকাল, এই হিসাবকাল ধারণার আরেকটা নাম হচ্ছে সময়কাল। এটার আরেকটা নাম হচ্ছে সময়কাল। তার মানে দেখো এই যে বাকি তিনটা, এই বাকি তিনটা তোমার তৈরি করা হচ্ছে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা হচ্ছে হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। হিসাবকাল এবং সময়কাল ধারণা অনুসারে এই তিনটা তৈরি করা হয়। তো দেখো এই তিনটা তৈরি করা হয় তোমার নির্দিষ্ট সময়ের জন্য। এখন এই তিনটা তৈরি করা নির্দিষ্ট সময়ের জন্য, আমাদের বলা চলে যে 3 মাস, 6 মাস, 9 মাস, তুমি যে কোনো সময় চাইলে কি করতে পারবা? তৈরি করতে পারবা। তো ডিফারেন্সটা কোথায়? দেখো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার নির্দিষ্ট সময় বিন্দু। কিসের জন্য? নির্দিষ্ট সময় বিন্দু। ঠিক আছে? এই বিন্দু দ্বারা বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট তারিখ, স্পেসিফিক একটা তারিখ বা একটা দিন। ঠিক আছে? এইগুলো হচ্ছে সময় বিন্দুর জন্য তৈরি করা হয় উদ্বৃত্ত পত্রটা। আর এই বাকি তিনটা তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ তুমি চাইলে 6 মাস, 9 মাস, 12 মাস যে কোনো সময় চাইলে কি তৈরি করতে পারো, নির্দিষ্ট যে কোনো একটা সময়। আর এটা হচ্ছে সময় বিন্দুর একটা নির্দিষ্ট দিন বা তারিখের জন্য। সর্বশেষ যেটা আছে আর্থিক বিবরণী প্রয়োজন নোট বা টিকা, এটা দেওয়া হয় পূর্ণপ্রকাশ নীতি অনুসারে। ক্লিয়ার? এটা হচ্ছে পূর্ণপ্রকাশ নীতি অনুসারে। পূর্ণপ্রকাশ নীতি অনুসারে। দেখো মাঝখানে তিনটা কিন্তু একদম সহজ। এখানে 2, 3, 4 অর্থাৎ আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। ক্লিয়ার? তার মানে একদম ওভারঅল তুমি যদি এই ভিডিওটা পুরোপুরি ক্যাপচার করতে পারো, দেখবা যে 2 মার্ক এখান থেকে কমন থাকবে এইচএসসিতে, এবং অ্যাডমিশন এখান থেকে একটা কোশ্চেন আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। জাস্ট আমরা যেখানে ঝামেলাটা করি এই সময় বিন্দু আর এটা হচ্ছে নির্দিষ্ট সময়, এখানে একটা ঝামেলা আমাদের লেগে যায়। সো নেক্সট পর্বে আমরা তোমাদেরকে মুনাফার হার ক্যালকুলেশন শেখাবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন আর্থিক বিশ্লেষণ শিখবো শেখানো লাগবে, পাশাপাশি মুনাফার হার থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই আমাদের, এবং এটাই আমরা অনেক বেশি ঝামেলা ফেস করি। আমরা অনেকেই এটা টাচও করি না, মুখস্থ করলে এটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারি না যদি নতুন সংখ্যা দিয়ে দেয়। এই জন্য আমরা একদম ট্রিক্সের মাধ্যমে শিখবো। তো দেখা হবে নেক্সট পর্বে। বর্তমানে আমাদের এডুকেশন অ্যাডমিশন এবং একাডেমিক কোর্স চলমান আছে। সো দ্রুত ভর্তি হতে কল করো 01810103012 এই নাম্বার। এখন ভর্তি হলে কিন্তু অ্যাডমিশনের জন্য ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। সো সুযোগটাকে কাজে লাগাও।